আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সবকিছু ঠিক থাকলে শেষ পর্যন্ত বোকা জুনিয়র্সেই যাচ্ছেন পারাদেস। এত জল্পনা কল্পনা, এত লম্বা সময়ের অপেক্ষার পরে রোমা থেকে বোকা জুনিয়র্সের যাওয়ার পথটা একেবারে স্পষ্ট হয়েছে এবং এটাকে কেন্দ্র করে চরম রকমের আলোচনা সমালোচনা কিন্তু এই মুহূর্তে চলছে। অর্থাৎ পারাদেস টু বোকা জুনিয়র্স, আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলে ফিরে যাওয়া, এই ব্যাপারটা নিয়ে মূলত আলোচনা করব এবং প্রথমে সমালোচনার জায়গাটাতে চলে আসি। বয়সটা মাত্র 31 বছর বয়সী একজন প্লেয়ার শেষ পর্যন্ত ইউরোপিয়ান এই অঞ্চলটা থেকে সবচেয়ে কম্পিটিটিভ, সবচেয়ে ভালো ফুটবলের জন্য যে আসলে অঞ্চল বলা হয়, সেই ইউরোপিয়ান কম্পিটিশন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন, নিজের দেশে ফিরে যাচ্ছেন, ঘরোয়া ফুটবলে ফিরে যাচ্ছেন। এটা শুনতে প্রথম দিক থেকে যথেষ্ট পরিমাণ খারাপ লাগার কথা। আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের সাথে এই মুহূর্তে আর্জেন্টাইন ফুটবল বা ঘরোয়া ফুটবলের কম্পেয়ার করেন, অবশ্যই আপনি এখানে ক্লাব ফুটবলের নিরিখে, আমি একেবারে স্পেসিফিক্যালি ক্লাব ফুটবলের কথা বলছি, আপনি ইউরোপকে অবশ্যই এগিয়ে রাখবেন এবং এটা আপনাকে সাদামাটাভাবে একটা ধারণা দেবে যে এটা পারাদেসের জন্য ভালো কোনো মুভ হয়নি। বয়সটা 31, এখন ইউরোপে থাকার দরকার ছিল। তবে এটা হয়তো বা মুদ্রার একটা পিঠ, ও পিঠে কিন্তু অন্যান্য আরও অনেক রকমের কথাবার্তা থাকছে। প্রথমত, এখানে এই মুভটা এত বেশিও খারাপ নয় যতটা বলা হচ্ছে। এটা কেন আমি বিশ্বাস করছি সেটা যদি ব্যাখ্যা করতে যাই, যে পয়েন্টটা সবার আগে তুলে ধরবো সেটা হচ্ছে অনেক লম্বা সময় ধরে কিন্তু পারাদেস স্ট্রাগল করছিলেন। রোমাতে গেম টাইম পাওয়া, ইনজুরি সংক্রান্ত ইস্যু এবং সব মিলিয়ে রোমার সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যদিও এই রোমাই ইউরোপিয়ান এই কম্পিটিশনগুলোতে তাকে তৈরি করেছে, তাকে এতটা হাই স্ট্যাটাস দিয়েছে, তবে এই ক্লাবটার সাথে বর্তমান সময়ে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্টত বোঝা যাচ্ছিল। তারপর লাগাতারভাবে কিন্তু ইন অ্যান্ড আউটের মধ্যে আছেন ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে, এবং বাংলাদেশের প্লেয়িং স্টাইলেও কিন্তু এমন কিছু পরিবর্তন এসেছে যেটা জাতীয় দলের কনটেক্সটে যতটা এফেক্টিভ মনে হচ্ছিল, ক্লাব ফুটবলে একটা স্টেজে এসে লিমিটেড হয়ে গিয়েছে। এখনও খুবই ভালো মানের একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে ওই যে নিজেকে ইউরোপিয়ান ফুটবলের সাথে আরেকটু আপগ্রেড করার যে ব্যাপারটা, হয়তোবা সেটা পারাদেস করতে পারেননি। এবং আমি এ জায়গা থেকে যে কথাগুলো বলছি সেটা খুবই ক্রিটিক্যাল। একটু এদিক থেকে সেদিক হলে আপনি হয়তোবা ভুল বুঝতে পারেন। আরেকটু যদি গভীরে গিয়ে ব্যাখ্যা করি, আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের প্রথাগত বর্তমান সময়ের স্টাইল দেখেন, এটা অনেকটা ট্যাকটিক্যাল একটা গেম, যেখানে কোচ যে স্ট্রাকচারটা তৈরি করেন সেটা মেনটেন করে খেলতে হয়। যথেষ্ট পরিমাণ ফিজিক্যাল এবং একই সঙ্গে ফাস্ট পেসড একটা স্ট্র্যাটেজি নির্ভর লিগ। আপনি ইউরোপিয়ান টপ লিগগুলোর কথা যদি বলেন, তার সাথে যদি আপনি আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলের কম্পেয়ার করেন, এটা যত বেশি ট্যাকটিক্যাল আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি টেকনিক্যাল, তার চেয়ে বেশি প্যাশনেট, তার চেয়ে বেশি ক্রিয়েটিভ। অর্থাৎ এই জায়গা থেকে আপনি ইন্ডিভিজুয়াল স্কিল, নিজের যে ফ্লেয়ার, সেই জিনিসগুলো একটু বেশি দেখাতে পারবেন। একেবারে সোজা বাংলায় যদি বলি, ইউরোপিয়ান অঞ্চলে যখন একজন ইয়াংস্টার ফুটবলার আসেন যিনি ড্রিবলিং করতে পারেন, তাকে খুব একটা বেশি আসলে কি ড্রিবল করতে দেওয়া হয়? বল নিজের পায়ে রেখে 3-4 জন প্রতিপক্ষ প্লেয়ারকে কারিয়ে নেওয়ার যে একটা, অর্থাৎ ড্রিবলিংয়ের যে একটা স্কিল আছে, সেই জিনিসটা আপনি ইউরোপিয়ান ফুটবলে খুব একটা বেশি খুঁজে পাবেন না। পাস অ্যান্ড মুভ এ স্টাইলে ইউরোপিয়ান ফুটবল চলছে। আপনি এখনও এটা কিন্তু আর্জেন্টাইন লিগে খুঁজে পাবেন, আপনি এটা এখনও ব্রাজিলিয়ান লিগে কিন্তু খুঁজে পাবেন। লাতিন আমেরিকার ফুটবলে সে প্লেয়ারটা আছে। এত কিছু ব্যাখ্যা করার পেছনে কারণ একটাই, আপনার যদি ইন্ডিভিজুয়াল স্কিল শোকেসিং করতে হয়, যেমন পারদেসের মতো একজন প্লেয়ারের যদি ডিফেন্সিভ মিডফিল্ডে তিনি আসলে ডিপ্লাইং প্লে মেকার হিসেবে এখনও কতটা ভালো, কতটা তিনি গেমের টেম্পো কন্ট্রোল করতে পারেন, তার ভীষণ কতটা অসাধারণ, নিচ থেকে কতটা উপরের দিকে ক্রিয়েটিভ পাস জেনারেট করতে পারেন, এটা দেখার জন্য আর্জেন্টাইন ঘরোয়া ফুটবল খুব খারাপ কোনো জায়গা নয়। কিছু দিক থেকে ইউরোপিয়ান অনেক লিগের চেয়ে আসলে ওই ক্রিয়েটিভিটি দেখার জন্য লাতিন আমেরিকার লিগগুলো একটু হলেও বেটার আমি মনে করি, যদিও ওভারঅল ইউরোপিয়ান লিগগুলো যোজন ব্যবধানে এগিয়ে থাকবে। এই কথাটা কেন বললাম, কারণ সাম্প্রতিক সময়ে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আর্জেন্টিনার একটা ক্রিয়েটিভ জায়গার অভাব আছে। খুব বেশি পাস কিন্তু সিডিএম এর কাছ থেকে ডি বক্সের আশেপাশে আসছে না। যদিও পারেদেস এখনও বেটার ফুটবল খেলছেন, তবে আরেকটু স্কিলফুল, আরেকটু ক্রিয়েটিভ মিডফিল্ডারের এখানে একটা উপযোগিতা আছে আমি মনে করছি। এবং একই সঙ্গে আপনি যদি পারাদেসের আর্জেন্টাইন ফুটবলে তার উপযোগিতার জায়গা কমবে কিনা এই জিনিসটা আমাকে প্রশ্ন করেন, এক বাক্যে আমি বলবো না, কমবে না। কারণ লাতিন আমেরিকান ফুটবলে যে পরিমাণ ফাউল হয়, যে পরিমাণ ন্যাস্টি ট্যাকল করতে হয়, যে পরিমাণ ফিজিকটা ব্যবহার করতে হয়, পারাদেস এখনও সেই জিনিসটা করতে পারেন বলেই ক্লাব ফুটবলে তার অবস্থাটা যাই হোক না কেন, দিন শেষে কোচ হিসেবে স্কালোনি তাকে বারবার লাতিন আমেরিকান ফুটবলের ম্যাচগুলোর জন্য ডেকে আনেন। তাই পারাদেস এখনও লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে যথেষ্টই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, সেটা আমরা ম্যাচের পর ম্যাচ দেখেছি। প্রশ্নের জায়গায় এটাই থাকবে, আর্জেন্টিনা যখন বিশ্বকাপে যাবে তখন ইউরোপিয়ান ফুটবলার বা ইউরোপিয়ান
স্টাইলের এই ফুটবলের সঙ্গে তিনি আসলে কতটা অ্যাডজাস্ট করতে পারবেন আর্জেন্টাইন ঘরোয়া ফুটবল খেলে, এটা নিয়ে কাজ করতে হবে। তবে আমি এখনও বিশ্বাস করি ক্লাব ফুটবলে রোমার জার্সিতে তার সর্বশেষ কয়েক ম্যাচের পারফরমেন্স, আর্জেন্টিনা জার্সিতে তার কয়েক দিনের পারফরমেন্সের পর আমার কাছে এখনও মনে হয় পারাদেস স্টিল হ্যাজ আ লং ওয়ে টু গো। এখনও দলের জন্য অনেক কিছু করার আছে তার। এখনও স্কিল, ওভারঅল একটা ম্যাচের রেটিং এটা যথেষ্ট ভালো, কিছু কিছু জায়গা থেকে তো আসলে অনেক ভালো। তবে ইমপ্রুভমেন্টের এখনও জায়গা আছে এবং সেটার জন্য বোকা জুনিয়র্স, যেটার ইউথ একাডেমি থেকে তিনি ছোটবেলায় উঠে এসেছেন, যে ক্লাবটা তাকে প্রথম পরিচয় দিয়েছে, সেটা কখনোই বাজে কোনো অপশন হতে পারে না। ধন্যবাদ সবাইকে।